Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ্ত সরকার, ফ্যাকাল্টি অফ ল, জামিয়া মিলিয়া ইসলামিয়া। আমি যে টটের সিরিজ, লেকচার সিরিজ যেটা করে আসছি, এটা তার শেষ ইউনিট। এই ইউনিট 10 যেটা, সেটাতে আমরা পরার্থ দায় বা ভাইকারিয়াস লাইবিলিটি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা সাধারণতভাবে দেখে থাকি যে কোনো একটা যদি অপকর্ম হয়, তো যে ওই অপকর্ম করে সেই ওই অপকর্মের জন্য দায়ী হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সে দায়ী না হয়ে অন্য কেউ দায়ী হতে পারে। তো এই যে যখন অন্য একজনের অপকর্মের জন্য যখন অন্যজন দায়ী হয়, এটাকেই আমরা কিন্তু পরার্থ দায় বলি বা ভাইকারিয়াস লাইবিলিটি বলে থাকি। এটা কিছু বিশেষ ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। তো সাধারণ নিয়ম কি হচ্ছে যে একজন ব্যক্তি শুধুমাত্র নিজের কৃত অপরাধ বা টর্টের জন্যই দায়ী হন, কিন্তু টর্ট আইনে এটার ব্যতিক্রমী পরিস্থিতি আছে যে একজন অপরাধের জন্য অন্যজনকে দায়ী করা হয়। যে একজন কিছু অপকর্ম করলো, তার জন্য অন্যজন দায়ী হয়, যেটা আমি এখনই বলছিলাম। সেই ব্যতিক্রমী দায়কেই কিন্তু পরার্থ দায় বা ভাইকারিয়াস লায়াবিলিটি বলা হয়। এবং এই নীতিটি টর্টে অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং অনেক আমরা কেস দেখব যে ক্ষেত্রে কিন্তু এই ভাইকারিয়াস লায়াবিলিটি কিন্তু প্রযোজ্য হয়েছে। এর মূল ভিত্তি কি হলো, যে কোনো ব্যক্তি যদি অন্যের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন, তাহলে অধীনস্থ কার্যকলাপের দায়ভার কখনো কখনো উপরস্থের উপর বর্তায়। তো আমরা দেখব যে পরার্থ দায়ের সূত্রগত ভিত্তি কি। এর সূত্রগত ভিত্তি হচ্ছে রেসপন্ডেন্ট সুপিরিয়র, এই মতবাদের উপরেই আছে। তার আক্ষরিক অর্থ কি? লেট দ্য মাস্টার আনসার, মানে প্রভু উত্তর দেবে। এইখানে যে এজেন্ট বা সার্ভেন্ট, যেটাকে ভৃত্য বলা হয়, কাজের জন্য মনিব, মাস্টার বা এমপ্লয়ারই দায়ী হবেন। এই সূত্রের এটাই অন্য বিশেষত্ব যে এই এজেন্ট বা সার্ভেন্ট কিন্তু মাস্টার বা এমপ্লয়ার কিন্তু কাজটা করেনি, কাজটা করেছে হচ্ছে এজেন্ট বা সার্ভেন্ট। কিন্তু তার জন্য কি হয় যে মাস্টার বা এমপ্লয়ার তারা কিন্তু দায়ী হয়ে থাকেন। এবার সামাজিক বাস্তবতা, প্রয়োজন এবং সম্পর্ক অনুযায়ী এই নীতি গঠন হয়েছে। এই অন্য একটা গুরুত্বপূর্ণ নীতি কি আছে? অন্য গুরুত্বপূর্ণ নীতি হলো যে qui facit per alium facit per se। এটা কি হলো যে he who does an act through another is deemed in law to do it himself। মানে এক ব্যক্তি তার কাজ অন্যকে দিয়ে যদি করায়, তাহলে আইনের দৃষ্টিতে সে নিজেই সেই কাজটি করেছে বলে বিবেচিত হয়। মানে এটা হলো যে প্রকৃতভাবে কিন্তু সে ওই কাজটা করছে না, কিন্তু আইনের চোখে কি হয়, সেই ওই কাজটা করছে বলে ধরে নেওয়া হয়। যেমন এই পরার্থ দায়ের পিছনে কিছু যুক্তি আছে যে এটা কেন করা হয়, যে একজনের কাজের জন্য অন্যজনকে কেন দায়ী করা হয়। এই এই এটা এই জন্য দায়ী করা হয় যে এর পিছনে কিন্তু কোনো একক যুক্তি নেই, বরং কয়েকটা ধারণা সমন্বয়ে এটা গঠিত হয়েছে। এই যুক্তিগুলোকে আমি একে একে করে বলছি যে কি জন্য এটা এসছে। প্রথমত হচ্ছে মনিব সহজে ক্ষতিপূরণ দিতে পারে, ভৃত্যের সামর্থ্য নাও থাকতে পারে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে অপরের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে মনিব সতর্কতার সাথে তার কাজ পরিচালনা করবেন। এইটা থাকাতে কি হয়েছে যে আমি কিন্তু এটা বলতে পারবো না ও আমি করিনি, আমার যে এজেন্ট আছে বা আমার যে এমপ্লয়ি আছে সে করেছে। আমি কিন্তু তার জন্য, আমি যদি এটা কোম্পানিও হই, আমি যদি এটা মালিকও হই, যেই হই না কেন, আমি কিন্তু আমার এই যে কোনো একটা যদি অপকর্ম হয়ে থাকে, সেইটা থেকে কিন্তু আমি দূরে হাঁটতে পারবো না। এইটা বলে যে আমি করিনি, না আমার ওই এজেন্ট করেছে বা আমার সার্ভেন্ট করেছে বা এটা করেছে। তো তৃতীয়ত ভৃত্যের কাজের উপর দ্বারা মনিব উপকৃত হন।
এটাও ঠিক আছে যে ওই কাজটা কেন করছে, কাজটা যে কাজের জন্য এখানে আমরা এই ভাইকারিয়াস লায়াবিলিটি নিয়ে আসছি, ওই কাজটা তো আলটিমেটলি মনিবের জন্যই করছিল, মানে মাস্টারের জন্যই করছিল। তো মাস্টারের জন্য যদি সার্ভেন্ট কাজটা করে থাকে, তাহলে কিন্তু মাস্টার বলতে পারেন না যে না আমার ওই কাজের দ্বারা কোনো উপকৃত হচ্ছে না। হ্যাঁ, এইখানে এটা বলতে হবে, এবং এরকম আমরা বেশ কিছু আহ, আহ, এখানে মামলা আমরা দেখব, যেখানে আর কি যদি সার্ভেন্ট নিজের জন্য কোনো কাজ করে থাকে, সেটার জন্য কিন্তু মাস্টার লায়েবল হবে না। কিন্তু যদি এরকম কোনো কাজ করে থাকে যেটার জন্য মাস্টারের উপকৃত হবে, মনিব উপকৃত হবেন, তাহলে কিন্তু তার জন্য তাকে কিন্তু সেই কাজটার জন্য কিন্তু মনিব এখানে জবাবদিহিও থাকবেন। চতুর্থত হলো হচ্ছে ভৃত্যের নিয়োগ করে মনিব সবকিছু গতিশীল করে থাকেন। যখন ভৃত্যের নিয়োগ হলো, সেইটা করে যখন যে কাজটা করছি সেটা তো মনিবই গতিশীল করছে। এই কাজটা কিন্তু ভৃত্য নিজের থেকে করছে না। আজকে মনিব অর্ডার দিচ্ছে, আদেশ দিচ্ছে, তাই জন্য গিয়ে ভৃত্য এই কাজটা করছে। তো সুতরাং এই গোটা কাজটা গতিশীল হয়েছে মনিবের কাছ থেকেই। পঞ্চমত কি হচ্ছে যে মনিবের উপর দায়িত্ব থাকলে ভৃত্য নির্বাচনে উনি সতর্ক হবেন। এটা খুব ইম্পর্টেন্ট। যে আমি যেমন আমার চাই একজন ড্রাইভার চাই, আমি জানি যে আমার এই যদি ড্রাইভার কোনো কিছু করে তার জন্য আমি কিন্তু জবাবদিহি হব, আইনের ক্ষেত্রে আমার দায়িত্ব থাকবে। তখন কি হবে, আমি সেরকম একজন ড্রাইভার নেওয়ার চেষ্টা করব, বা শুধু ড্রাইভার কেন, অন্য যে কোনো রকমের লোকজন আমি নেওয়ার চেষ্টা করব, যারা কিন্তু অবহেলার সঙ্গে কাজ করবে না। তারা কিন্তু এমনভাবে কাজ করবে যাতে আমি উপকৃত হই, এবং সেই জন্য আমাকেও দেখতে হবে যে তাদের কাজের জন্য যেন আমার কোনো ক্ষতি না হয়, এরকম। কারণ আমার আলটিমেটলি দায়িত্ব তো আমার উপরই আসবে। আর ষষ্ঠত হচ্ছে মনিবের কার্যবলী সাধারণত বীমাকৃত থাকে, কাজেই দায়িত্ব বহন করা মনিবের পক্ষে কষ্টকর হবে না। এটাও ঠিক যে অনেক ক্ষেত্রে যেমন মনিব যে কাজগুলো করে সেটা হয়তো ইন্স্যুরেন্স করাই আছে, এটা বীমাকৃত থাকে। তাই জন্য কি হয় যে কিছু যদি হয় তাহলে সেই কোম্পানি, যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা ওগুলো দিয়ে দেবে। এই যে ড্রাইভারের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। কারণ যদি ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করে থাকে, তো তাই কি হবে, এটা ধরা হবে যে ড্রাইভার কিন্তু নিজের জন্য অ্যাক্সিডেন্ট করে না, সে আমার গাড়ি চালাচ্ছে, সেই জন্য কিন্তু সে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, এবং তার জন্য আমি যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি বীমা কিনেছি সেই ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দেবে। এবার পদার্থ দায় নিম্নোক্ত 3 ভাগে ভাগ হতে পারে। একটা হচ্ছে কর্মকারীর সাথে সম্পর্কের ফলে, এই যেটা আমি বললাম যে একটা রিলেশনশিপ আছে। আবার এটাও হতে পারে, আমরা অনেক রকমের রিলেশনশিপ দেখব, যেমন বাবা ছেলের মধ্যে রিলেশনশিপ। ছেলে যদি গিয়ে কিছু দোষ করে বা অপকর্ম করে, তার জন্য কিন্তু বাবা কিন্তু তার জন্য জবাবদিহি হতে পারেন। অপকর্মটি অনুমোদনের ফলে, কি আমি ওই অপকর্মটা আমি র্যাটিফাই করেছি, অনুমোদন করেছি। আবার অন্যায় কার্যে প্ররোচনা বা সহায়তা করলে, অ্যাবেটমেন্ট করলে, এই যে কোনো একভাবে যদি আমি করে থাকি, তাহলে কিন্তু এই পদার্থ দায় চলে আসে। এবার সম্পর্কগুলো কিরকম? সম্পর্কগুলো হচ্ছে যে মনিব ভৃত্য, মাস্টার সার্ভেন্ট, প্রধান আর প্রতিনিধির সম্পর্ক, যে প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। আরেকটা হচ্ছে নিয়োগকর্তা এবং স্বাধীন ঠিকাদার, এমপ্লয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট, এটার সম্পর্ক। আর হচ্ছে অভিভাবক ও প্রতিপাল্য, যে গার্জেন এবং ওয়ার্ডের সম্পর্ক। এই কোনো একটা রিলেশনশিপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইকেরিয়াস লায়াবিলিটি বা পদার্থ দায় এখানে ব্যাপার চলে আসে। ভৃত্যের অপকর্মের জন্য মনিবের দায়। সাধারণ নিয়ম অনুযায়ী একজন কর্মচারী তার চাকরির আওতায় কাজ করতে গিয়ে কোনো টর্ট বা অসামান্য আচরণ করে, তবে মালিক বা মনিব তার জন্য দায়ী হয়ে থাকে। যদি কোনো চাকরির আওতায়, এটা কিন্তু খুব বড় ব্যাপার, যে তার কিন্তু যে কাজটা করবে সেটা কিন্তু চাকরির আওতায় হতে হবে। এই জন্য কিন্তু দুটো শর্ত আছে। একটা হচ্ছে কর্মচারীর চাকরিরত অবস্থা ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে কর্ম পরিধির মধ্যে ছিলেন।
উইদিন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট ছিলেন। এই দুটো জিনিস কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যে এই দুটো কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। যেমন আমি হয়তো কোথাও একটা চাকরি করি, আমি ওখানে যাই, কিছু কাজ করি, চলে আসি। এবার এইটা হচ্ছে আমি কিন্তু কর্মরত অবস্থায় আছি। এবার কি হলো, একদিন ছুটির দিনে আমি কিছু করে ফেললাম। সেই ক্ষেত্রে কিন্তু বলতে হবে যে এই যে ছুটির দিনে যে আমি কাজটা করলাম, কারণ ছুটির দিন কিন্তু আমি কর্মপরিধির মধ্যে নাও থাকতে পারি, কর্মরতও থাকতে পারি, কিন্তু কর্মপরিধির মধ্যে নাও থাকতে পারি, যে আমি ওখানে কিছু একটা করে ফেললাম, তার ফলে আমার কিন্তু সেটার জন্য কিন্তু আমার এই মুনিব বা মাস্টার কিন্তু লায়াবল নাও হতে পারে। যেমন আমি গাড়ি চালাই, কিন্তু আমি নিজের গাড়ি চালাচ্ছি ওই ছুটির দিনে, তখন যদি আমি নিজের গাড়ি চালাই, সেটাকে কিন্তু বলা যাবে না যে এটা কর্মপরিধির মধ্যে হয়েছে। আচ্ছা, মনিবৃত্ত সম্পর্কের বৈশিষ্ট্য এটা কি, যে কোনো ব্যক্তি নিয়োগকর্তার নির্দেশ এবং নিয়ন্ত্রণে কাজ করলেই সে ভৃত্য হয় বা সার্ভেন্ট হয়। তো এই ভৃত্যের কাজ প্রণালীতে মনিবের পূর্ণ নিয়ন্ত্রণ মেনে চলে। এটাই ব্যাপার, যে এই ভৃত্য যে কাজ কর্ম করছে সেটা মনিবের নিয়ন্ত্রণ আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মনিব ভৃত্যের সম্পর্ক এসে যায়। প্রতিনিধি শুধুমাত্র কাজের নির্দেশ পায়, কাজ পদ্ধতিতে স্বাধীন। যে আমাকে যেমন আমি এটা স্কুলে পড়াতে যাই, তো স্কুলে কি আমি পড়াতে যাচ্ছি, যে আমার এখানে কিন্তু স্কুলে এটা নিয়ন্ত্রণ আছে যে আমি এখানে পড়াতে যাচ্ছি। তাহলে আমি একজন শিক্ষক হয়ে স্কুলে পড়াতে যাচ্ছি, ওখানে কিন্তু একটা মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ কিন্তু হয়ে গেছে স্কুলের সঙ্গে এবং শিক্ষকের মধ্যে। কিন্তু আমাকে বলা হলো যে অঙ্ক করাতে, আমি কোন অঙ্ক করাবো, কিভাবে করাবো, এটা হয়তো কাজের পদ্ধতিতে স্বাধীন আছি, কিন্তু আমি কিন্তু স্কুলের কিন্তু একটা নিয়ন্ত্রণ কিন্তু আছে, যে হ্যাঁ আমাকে এই সিলেবাসটা শেষ করতে হবে, এই টাইমের মধ্যে এতগুলো অঙ্ক আমাকে করাতে হবে, সেগুলো আমাকে, কিন্তু কিভাবে করাচ্ছে সেইটুকু স্বাধীনতা কিন্তু আমার রয়েছে। আমার শুধু কিন্তু কি আছে, শুধুমাত্র কাজের নির্দেশ পায়। কাজের নির্দেশ মানে তোমাকে এতগুলো ক্লাস করাতে হবে, এই জিনিস এই দিনের ক্লাস করাতে হবে এবং এই সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে শেষ করতে হবে। আর হতে পারে যে হ্যাঁ অন্যান্য কাজ যেগুলো ওর সঙ্গে আসছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, হ্যাঁ যে আমাকে কোনো একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখতে হবে, যেগুলো আমাকে বলে দেবে, সেগুলো আমি সেই নির্দেশ অনুযায়ী আমি কিন্তু কাজ করব। কিন্তু ছোটখাটো জিনিসে কাজের পদ্ধতিতে কিন্তু আমি স্বাধীন থাকব। বেতনভোগ না হলেও যে কেউ যদি নিয়ন্ত্রণাধীনভাবে কাজ করে, তাকেও কিন্তু ভৃত্য বলা যেতে পারে। যে হ্যাঁ, আমি হয়তো কোথাও এসে কারো কাছে কাজ করছি, হতে পারে যে আমি বেতনভোগ নেই, কিন্তু হয়তো কোনো রকম চুক্তি আছে, যার ফলে আমি কিন্তু ওখানে এসে কাজ কারবার করছি, বা হয়তো কোনো একটা এক্সচেঞ্জ আছে, কিছু একটা আছে, সেইখানে যদি আমি কাজ করি তাহলেও কিন্তু আমি যদি নিয়ন্ত্রণাধীন হয়ে কাজ করি, তখন কিন্তু বলতেই হবে যে আমি কিন্তু এখানে ভৃত্য। আমরা কিছু মামলা দেখে নিই। যেমন একটা মামলায়, এটা আগেও আমরা অবহেলার ক্ষেত্রে আমরা পড়েছি, যে আর আমরা যে অন্যখানে যেখানে এই ঘটনাটার কথা বলা হয়েছে, এই মামলাটার কথা, জাসপ্রীত কর বনাম পাঞ্জাব রাজ্য। এখানে কি হয়েছিল, যে একটা সরকারি হাসপাতালে একটা নবজাতক শিশুকে বিড়াল আক্রমণ করে, গুরুতর সে আঘাত পায়। তার এমনকি সেখান থেকে বিড়ালটা তুলে নিয়ে গিয়ে ওর যে শিশুটাকে বাথরুমের মধ্যে পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়, একটা চোখ পর্যন্ত বার করে নিয়েছিল। সেইখানে কি হয়, যে অনুচ্ছেদ ২১, যে আর্টিকেল 21 আমাদের কনস্টিটিউশনে, সেইটা যে জীবনের অধিকার, যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই প্রেক্ষিতে কি হয়, রাজ্যের উপর দায়িত্ব আরোপ করা হয়। কারণ হাসপাতালে অবহেলার ফলে শিশুর নিরাপত্তা এবং মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সেটাই আর কি বলা হয়। আর এটা একটা সরকারি হাসপাতাল ছিল, তাই জন্য রাজ্যকে দায়ী ঘোষণা করা হয়েছিল। কারণ সরকারি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে রোগী এবং নবজাতক শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব ছিল, এবং তারা কিন্তু সেই দায়িত্ব কিন্তু ঠিকভাবে পালন করেনি।
এই স্টাফের অবহেলার জন্যই কিন্তু আজ এই দুর্ঘটনা ঘটে। সেই ক্ষতিপূরণ হিসাবে পরিবারকে অর্থ প্রদান করতে হয়। কে প্রদান করে? এখানে কিন্তু রাজ্য প্রদান করে। কেন? ওটা সরকারি হসপিটাল ছিল। তাই যেহেতু ওটা সরকারি হসপিটাল ছিল, তাহলে ওখানে যারা স্টাফ আছে, যারা কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু রাজ্যের রাজ্যের কিন্তু তারা সার্ভেন্ট, মানে পাবলিক সার্ভেন্ট যেটা বলে, সেটা কিন্তু তারা। এবার কি হয় যে কার্যত অবস্থার ব্যাখ্যা, কার্যত অবস্থার ব্যাখ্যা কি হচ্ছে, ভৃত্য যদি অনুমোদিত কাজ বা সংশ্লিষ্ট কাজ করে, তা কার্যরত হিসাবে বিবেচিত হয়। ভৃত্য যদি অনুমোদিত কাজ বা সংশ্লিষ্ট কাজ করে থাকে, তখন এটা কিন্তু কার্যরত হিসাবে ভাবতে হয়। যেমন যেকে আমি বলেছিলাম একটা, যে ড্রাইভারের কথা, যে ড্রাইভার গাড়ি চালায়, কিন্তু তার সঙ্গে সে হয়তো তেল ভরাতেও গেল, বা সে হয়তো যে চাকায় পাম্প আছে কিনা সেটা দেখতে গেল। এটা কিন্তু সংশ্লিষ্ট কাজ। ওটা কিন্তু ড্রাইভারের কাজের সঙ্গে এটা সংশ্লিষ্ট কাজ হয়ে গেল। এই অনুমোদিত কাজ যদি অননুমোদিত পদ্ধতিতে সম্পন্ন হয়, তবু কার্যরত হিসাবে বিবেচিত হবে। এগুলো আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখব যে এখানে অনুমোদিত কি, অননুমোদিত কি, এবং সেক্ষেত্রে কি হতে পারে, সেগুলো আমরা দেখব। এটা একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির একটা কেস, যোগেন্দ্রনাথ। এটা এক্ষেত্রে কি হয় যে গাড়ির মালিক তার কর্মচারীদের গাড়ির যত্ন নেওয়ার দায়িত্ব দেন, এবং এক কর্মচারী গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের টায়ার ফোলাতে এবং তেল চেক করতে যায়। অসাবধানতাবশত কি হয়, 2 সাইকেল আরোহী বালককে ধাক্কা দিয়ে আহত করেন। এক্ষেত্রে কি হয় যে এটা কিন্তু কর্মসংস্থানের পরিধির মধ্যে পড়ে, যেটা আমি এক্ষুনি যে উদাহরণটা আমি দিলাম, যে ওখানে গাড়ির যত্ন নিতে বলা হয়েছে এবং এগুলো তার সঙ্গে সংশ্লিষ্ট কাজ, সেই জন্য এটা কিন্তু কর্মসংস্থানের পরিধির মধ্যে পড়ে যায়। তাই মালিক দায় এবং বীমা কোম্পানিও ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য। এবার অবহেলা জনিত কর্তৃত্বের হস্তান্তর, নেগলিজেন্ট ডেলিগেশন অফ অথরিটি বাই সার্ভেন্ট। আমি সার্ভেন্টকে কিছু কাজ দিলাম, সে তা সেই কাজটা অন্য কাউকে দিয়ে দিল, হস্তান্তর করে দিল, সেক্ষেত্রে কিন্তু তখন, আর এটা যদি এমনভাবে করা হয় যেটা খুব অবহেলার সূচকভাবে হয়, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগকর্তা দায়ী হতে পারেন। যেমন যদি কর্মচারী নিজের কাজ অন্য কারো হাতে তুলে দেয় এবং সেই ব্যক্তির অবহেলার কাজ করে ক্ষতি করে, তাহলে নিয়োগকর্তা দায়ী হবে। ঠিক আছে? কারণ মূল অবহেলা কর্মচারীর, যিনি নিজের কর্তব্য অবহেলায় অন্যর কাছে তুলে দিয়েছেন। মানে আজকে যে এ আছে, তার হয়তো সার্ভেন্ট আছে বি, এই কাজটা সি কে দিয়ে দিল, ডেলিগেট করে দিল, কিন্তু মেন, এবং তার কিছু অবহেলার জন্য কারো ডি এর হয়তো কোনো ক্ষতি হলো। এই যে ডি এর যে ক্ষতি হলো, এই ডি এর ক্ষতিটা কেন হলো? কারণ বির কাজটাকে ঠিক মতো করেনি। এবার বি কি হলো, বি কার সার্ভেন্ট? এর সার্ভেন্ট, তার জন্য এ এখানে দায়ী হয়ে গেল। এবার যেমন বলদেব রাজ বনাম দেবপতি, এটা ট্রাক ড্রাইভার নিজের বদলে কন্ডাক্টরকে গাড়ি চালাতে দেন। এবার কন্ডাক্টরের অবহেলায় রিক্সার সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং যাত্রী মারা যায়। এক্ষেত্রে বলে যে ড্রাইভারের কর্তব্যে অবহেলা করেছেন, তাই জন্য মালিক দায়ী হয়। সেটাই আমি এখানে বুঝালাম এবিসিডির মাধ্যমে। আরেকটা কেসের কথা বলা যায়, হেডমিস্ট্রেস গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বনাম মহালক্ষ্মী। এই কেসে কি হয় যে বিদ্যালয়ে একটা আয়া ছিল, তার দায়িত্ব ছিল কি, ছাত্রদের জন্য জল আনা, ছাত্রছাত্রীদের জন্য জল নিয়ে যাওয়া। আয়া কি করলো, যে নিজে না গিয়ে একটা ছাত্রীকে, যে নবম শ্রেণীতে পড়ে, তাকে জল আনতে পাঠান। এটা কি হয় যে ছাত্রীটা ওই জল ভর্তি করে ওই কলসটা সাইকেলের ক্যারিয়ারে তুলতে গিয়ে ওই আঘাত পান, মানে ক্যারিয়ারটা স্প্রিংটা ছিটকে এসে চোখে লেগে যায়। তো তার ফলে কি হয়, তাতে চোখ হারান। এটা কি হয়েছে? এটা হচ্ছে অবহেলাজনিত কর্তৃত্ব হস্তান্তর, মানে যেটা আমরা বলছি নেগলিজেন্ট ডেলিগেশন অফ ডিউটি বাই সার্ভেন্ট। সেইখানে কি হয় যে স্কুল আর রাষ্ট্রকে কিন্তু 58,000 টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। কারণ
মূল কে এর জন্য দায়ী ছিল, এটার জন্য কিন্তু এই কাজটার জন্য দায়ী ছিল এই আয়া। এবার সে কিন্তু গিয়ে এই ছাত্রীকে দিয়ে করালো, যদিও এই ছাত্রী কিন্তু রাষ্ট্রর দ্বারা এখানে স্কুলে তার কিন্তু নিয়োগ হয়নি, নিয়োগ হয়েছে আয়ার। কিন্তু যেহেতু তাকে আয়া তাকে এই কাজটা হস্তান্তর করেছিল, সেই জন্য এখানে কিন্তু রাষ্ট্র এবং স্কুল দায়ী হবে। মালিক যেসব পরিস্থিতিতে দায়ী হন, তাই কি কোন পরিস্থিতিতে দায়ী হন? যে মালিকের নির্দেশে টট করলে, তখন তো মালিক দায়ী হবেনি। এটা হয়েছে যে যদি কর্মচারী সরাসরি মালিকের নির্দেশ অনুসরণ করে কাজ করেন এবং তাতে টট ঘটে, তবে মালিক দায়ী হবেন, যদিও কাজটা সতর্কভাবে করা হয়েছিল। যদিও সতর্কভাবে কোনো একটা কাজ করেন, কিন্তু যদি টট করে দেয়, তখন কিন্তু ওটা সেক্ষেত্রে কিন্তু মালিক দায়ী হয়ে যাবেন। যেমন গ্রেগরি ভার্সেস পাইপার এই কেসটা, এই কেসে কি হয় যে বাদী এবং বিবাদী দুজনে প্রতিবেশী ছিল, তাদের মধ্যে ওই একটা জায়গা দিয়ে আসা যাওয়া নিয়ে, রাস্তা নিয়ে গন্ডগোল শুরু হয়। এর পরে কি হয় যে বিবাদী যে আছে তার কর্মচারীকে রাস্তার পাশে ময়লা ফেলে দিতে বলেন, কিন্তু যেন দেওয়াল না ছোঁয়। কারণ ওইখানে ময়লা টয়লা ফেলে রাস্তাটাকে ব্লক করে দেওয়ার কথা বলে দেয়, কিন্তু এটাও বলে দেয় যে এই যে রাস্তায় ফেলছো এগুলোতে যাতে ওর দিকে গড়িয়ে না পড়ে, দেওয়ালে যাতে না পড়ে। কিন্তু কি হয়, ময়লা গড়িয়ে দেওয়ালে লেগে যায়। তখন কি হয় যে এখানে আদালত বলেন যে মালিকের সরাসরি নির্দেশের ফলেই টট হয়েছে, তাই জন্য মালিক দায়ী। আসলে এইখানে এই যে ময়লাটা গড়িয়ে যে দেওয়ালে লেগে যায়, এটা কিন্তু কেন লেগে যায়? কারণ এই কর্মচারী যে আছে তার অবহেলাজনিত কাজের জন্য। কিন্তু যেহেতু মালিকই এটা বলেছিল যে এইখানে ময়লা ফেলতে, সেই জন্য এখানে কিন্তু মালিক দায়ী হয়ে যায়। 2 নম্বর হচ্ছে নিযুক্ত কাজে অবহেলা ঘটলে, যদি কর্মচারী মালিকের নির্দেশ অনুযায়ী কাজ করলেও অসাবধানতাবশত অন্যের ক্ষতি করেন, তবুও মালিক দায়ী হবেন। এটা এঙ্গেলহার্ট বনাম ফারেন্টের এই কেসটা। এখানে কি হয় যে মালিক ড্রাইভারকে নির্দেশ দেয় যেন গাড়ি অন্য কাউকে না দেয়। ড্রাইভার কি করে? এক বালকের হাতে গাড়ি দিয়ে দেয়, বালক গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায়। আদালত বলেন যে ড্রাইভার মালিকের পক্ষে কাজ করেছিলেন, কাজেই মালিক এখানে দায়ী থাকবেন। কারণ এখানে কি হলো যে ড্রাইভার কিন্তু ওটা অন্য কাউকে দিয়ে দেয়। এই যেহেতু এটা হয়, কারণ মেন মালিকের কি সার্ভেন্ট হচ্ছে ড্রাইভার। এখানে বলা হবে যে ড্রাইভারই এখানে নেগলিজেন্ট ছিল। যেহেতু ড্রাইভার নেগলিজেন্ট, তাহলে তার ভাইকারিয়াসলি লায়াবল হয়ে গেল মালিক। 3 নম্বর হচ্ছে আইনসঙ্গত দায়িত্ব পালন ভুলভাবে করলে, যদি কর্মচারী কোনো আইনসঙ্গত অর্পিত কাজ ভুলভাবে বা প্রয়োজন বহির্ভূতভাবে করেন, তবুও মালিক দায়ী হবেন যদি তা মালিকের স্বার্থে করা হয়। তাহলে এখানে দুটো জিনিস আছে, যে এক হচ্ছে যে মালিকের স্বার্থে কাজটা করা হচ্ছে, এটা আমি কিন্তু আগেও বলেছি যে পরার্থ দায়, এটা একটা কিন্তু বড় একটা পয়েন্ট, যে আলটিমেটলি যে কাজটা করা হচ্ছে সেটা যেন মালিকের স্বার্থে হয়। যদি সেটা মালিকের স্বার্থে হয়, তাহলে ওই কাজটা মালিকেরই কাজ, যেহেতু মালিকেরই কাজ, তাই জন্য ওটাকে পরার্থ দায় হিসাবে বলা হবে। আর কাজটি আইনগতভাবে এবং প্রাসঙ্গিক ছিল, কিন্তু মাত্রাতিরিক্ত ছিল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে হয়তো বলা হলো যে কোনো একটা জায়গায় গিয়ে পুলিশ আছে, তো পুলিশের বলা হলো লাঠিচার্জ করার কথা, কিন্তু লাঠিচার্জ করতে গিয়ে হয়তো পুলিশ এমন লাঠিচার্জ করলো যে লাঠিচার্জ করার যে সমস্ত আইনি পদ্ধতি আছে সেগুলো সব কিছু ছেড়ে লাঠিচার্জ করলো, বা ওর সঙ্গে গুলিও চালিয়ে দিল। তখন কি হবে? কিন্তু যে পুলিশের এই কাজের জন্য বা কিছু সংখ্যক পুলিশের এটা কাজের জন্য কিন্তু রাজ্য কিন্তু দায়ী হয়ে যাবে এখানে। তাই জন্য কাজটি আইনগত এবং প্রাসঙ্গিক ছিল, কিন্তু মাত্রাতিরিক্ত। এখানে যেমন বেইলির কেসটা, বেইলি বা ম্যানচেস্টারে এই কেসটায়, এখানে কি হয়েছিল যে একজন রেলওয়ে পোর্টারের দায়িত্ব ছিল যে যাত্রীরা ভুল ট্রেনে ওঠা থেকে বিরত করে রাখা, এবং সেটা দেখাও যে যাতে যাত্রীরা ভুল ট্রেনে না উঠে যায়। এবার ওই পোর্টারটা কি করলো, যে ভুলবশত চলমান সঠিক ট্রেন থেকে এক যাত্রীকে টেনে নামিয়ে দেয়, যার ফলে যাত্রী আহত হয়।
প্রকৃতপক্ষে যাত্রীটা সঠিক ট্রেনেই উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে নামিয়ে দেওয়া হয়। এবার চাকর যাত্রীর প্রতি যে ভুলভাবে আচরণ করেছিল, কিন্তু সে দায়িত্বের মধ্যেই কাজ করেছিল, মানে যাত্রীদের সঠিক ট্রেনে ওঠানো নিশ্চিত করা, কিন্তু এটা একটু মাত্রাতিরিক্ত করে ফেললো। যে একজন যাত্রী ঠিক ট্রেনে চলছিল, তাকেও নামিয়ে ও নামিয়ে দিতে চেয়েছিল, আর চলমান ট্রেন থেকে, তাই জন্য যাত্রী পড়ে গিয়ে আহত হয়। সেক্ষেত্রে কিন্তু রেল কোম্পানি দায়ী হন। যখন মালিক দায়ী নন, মানে এক্সেপশনস যেগুলো, তো এইগুলো কি হয়, যখন কর্মচারী সাময়িকভাবে অন্যের নিয়ন্ত্রণে থাকলে তখন হয়। মালিক যদি তার কর্মচারীকে সাময়িকভাবে অন্য কারো অধীনে কাজ করার জন্য ভাড়া দেন, তখন কোনো টর্ট হলে কিন্তু মালিক দায়ী হবেন না। যে আমার কাছে কোনো সার্ভেন্ট আছে, কেউ আমার কাছ থেকে বললো যে না, তোমার সার্ভেন্টকে দিয়ে দাও, আমি তাকে দিয়ে 2 দিন কাজ করাবো, তখন আমি তাকে সার্ভেন্টটা দিয়ে দিলাম। এইবার যখন তাকে সার্ভেন্টটা দিয়ে দিলাম, তখন সে কিন্তু আমার হয়ে কিন্তু কোনো কাজ করছে না, আমার জন্য কিন্তু কোনো রকম এটার কিন্তু কোনো উপকার আমি পাবো না। যেহেতু ও উপকারটা হবে, তখন কি হলো যে ওখানে গিয়ে সে যদি কোনো রকমের কাজ করে এবং তার ফলে যদি কোনো ক্ষতি হয়, সেই জন্য আমি এর মধ্যে দায়ী হব না, কারণ সে আর এখন আমার সঙ্গে আমার কাজে নাই, আমার নিয়ন্ত্রণেও নাই, অন্য কারো নিয়ন্ত্রণে আছে। যেমন হুইটলি বনাম প্যাট্রিক, এখানে কি হয় যে এক ব্যক্তি ঘোড়ার গাড়ি ভাড়া নেন এবং চালক দুর্ঘটনা ঘটান। এখানে বলে যে চালক তখন ভাড়া গ্রহণকারীর নিয়ন্ত্রণে ছিলেন, তাই মালিক দায়ী নয়। এটা কিন্তু তখন ওখানে চলে গেছে যে ও ভাড়া নিয়ে তখন তার অধীনেই রেখে দিয়েছে, সুতরাং যা কিছু হবে, সমস্ত কিছু হবে, তখন কিন্তু ওই ভাড়া গ্রহণকারীর নিয়ন্ত্রণে ছিলেন বলে যে অরিজিনাল যে মালিক আছে সে কিন্তু দায়ী হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, চাকরির পরিধির বাইরে হলে মালিক দায়ী হবেন না। কর্মচারী যদি তার চাকরির বাইরে ব্যক্তিগত কাজে অন্যায় করেন, তখন কিন্তু মালিক দায়ী হবেন না। যেমন আমি একটা উদাহরণ এটা বলা যায় যে হয়তো কোনো পুলিশ আছে, তার কি আছে, তার কিছু দায় দায়িত্ব আছে, যে যেমন ল অ্যান্ড অর্ডার দেখা, সমস্ত কিছু, তার কাছে বন্দুকও আছে, তার জন্য লাঠিও আছে, কিন্তু সেখানে কি হলো যে হয়তো তার একজন পুলিশ তার নিজের স্ত্রীর সঙ্গে গন্ডগোল হলো, তো স্ত্রীকে সে মেরে ফেললো বা আঘাত করলো। এক্ষেত্রে কিন্তু কি হলো, এটা কিন্তু ব্যক্তিগত কাজ হয়ে গেল, এটা কিন্তু আমাদের রাষ্ট্রের কাজ কিছু কিন্তু করলো না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটার জন্য, সেটা কিন্তু তার কাজের পরিধির বাইরে আছে, এটার জন্য কিন্তু রাজ্য দায়ী হবে না, কারণ এটা কিন্তু তখন পুলিশের যে এটা দুটো আইডেন্টিটি তৈরি হলো, একটা পার্সোনাল আইডেন্টিটি আর একটা হচ্ছে সরকারি আইডেন্টিটি। সরকারি আইডেন্টিটি মানে যখন সে পুলিশ হিসাবে কাজ করছে, যখন সে গিয়ে বউয়ের সঙ্গে ঝামেলা ঝাঁটি করে যখন তাকে মারধর করা বা আহত করা বা মেরে ফেলা, এটা কিন্তু তখন তার পার্সোনাল কাজ হয়ে গেল, এটা ব্যক্তিগত কাজ এর অন্যায় হয়ে গেল। আমরা এটা দেখি একটা মামলা, সেটাতে এই যে মিচেল এর মিচেলের কেসে কি হয়েছে, গাড়োয়ান মালিকের নির্দেশ উপেক্ষা করে নিজের কাজে গাড়ি চালিয়ে বাইরে যান এবং দুর্ঘটনা ঘটান। মালিক দায়ী নন, কারণ কি, যে কর্মচারী চাকরির উদ্দেশ্যে গাড়ি ব্যবহার করেনি, যে কারণে এটা এখানে তাকে রাখা হয়েছে সেটা নয়, সে হয়তো নিজেই কোথাও বেরিয়ে গেছে, সেই করতে গিয়ে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কয়েকটা কেস আমরা আগেও দেখলাম এরকম, যে ড্রাইভারদের কেসগুলো, সেক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে এখানে তার চাকরির পরিধির বাইরে আছে। কেন আছে কি, হয়তো সে বাস ড্রাইভার হয়তো কন্ডাক্টরকে চালাতে দিয়েছে, কিন্তু চালাচ্ছে কিন্তু ওই বাসটাকেই, যেই বাসটার জন্য কর্পোরেশনের যেখানে হয়তো লাইনে বাস আছে সেই জায়গায় যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে কিন্তু কর্মচারী নিজের সুবিধার জন্য কিন্তু গাড়ি নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না যে এটা পরার্থ দায় এখানে লাগবে। 2 নম্বরে আসি আমরা, যে প্রধান এবং প্রতিনিধি সম্পর্ক, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। এখানে প্রিন্সিপাল অ্যান্ড এজেন্টে কি হচ্ছে, যে প্রতিনিধি প্রধানের পক্ষে কাজ সম্পাদন করেন,
প্রধানের নির্দেশ বা অনুমোদন সম্মত কাজের জন্য প্রতিনিধি এবং প্রধান যৌথভাবে দায়ী, আবার প্রধান এককভাবেও দায়ী হতে পারে। তো এখানে যে প্রিন্সিপাল আর এজেন্টের মধ্যে কাজ, এখানেও কিন্তু হচ্ছে প্রতিনিধি যে আছে, এজেন্ট যে আছে, সে কিন্তু প্রধানের হয়েই কাজটা করছে। ট্রেসপাসের ক্ষেত্রে কি হবে, যে অন্যের দ্বারা ট্রেসপাস করায় সে নিজেও দায়ী হয়, যে কিন্তু অন্যের হয়ে যে যখন ট্রেসপাস করাবে তখন কিন্তু সে নিজেও দায়ী হয়ে যাবে। অপকর্মটি কি হবে, যে প্রধান দায়ী করতে হলে নিম্নলিখিত শর্তাবলীগুলো পূরণ করতে হবে। 1 নম্বর কি, অপকর্মটি প্রধানের পক্ষ এবং তার নামে সম্পাদিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রধান সম্পূর্ণ জ্ঞানে এই কাজটি সম্পাদিত হতে হবে। যদি এটা প্রধানের জ্ঞান না থাকে, যে এটা তার অনুমতি না থাকে, তার সম্মতি না থাকে, তাহলে কিন্তু হবে না। ওই যে আমরা আগেও দেখেছিলাম যে বাই র্যাটিফিকেশন অর বাই অ্যাবেটমেন্ট, বাই রিলেশন তো আছেই। রিলেশন তো এখানে আমরা সম্পর্ক করেই নিয়েছি, যে কাজটা ওরা করছে সেটা কিন্তু প্রধানকে র্যাটিফাই করতে হবে। আর অবৈধ বা বাতিল কার্যের ক্ষেত্রে প্রধানের অনুমোদন কার্যকর নয়, এর দায় কিন্তু প্রতিনিধির। কোনো যদি অবৈধ কাজ করে, যেমন প্রধান এজেন্টকে বলল যে তুমি যাও এই টাকাটা ওর কাছ থেকে উঠিয়ে নিয়ে আসো। এজেন্ট কি করলো, এজেন্ট প্রিন্সিপালের এই কথাটা শুনে ওখানে গিয়ে টাকাটা উঠাতে গিয়ে মারপিটও করে দিল। সেক্ষেত্রে কিন্তু কি হলো, যে এটা কিন্তু একটা অবৈধ কাজ হয়ে গেল। এটা এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রতিনিধি দায়ী হবে, প্রধান দায়ী হবে না, প্রিন্সিপাল লায়েবল হবে না। সময় ও অনুমতি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, যে অপকর্ম অনুমোদিত সময়ের মধ্যে হলেই তবে তা কার্যরত হিসাবে ধরা হয়। ছুটির দিন বা অফিসের বাইরে কাজ দায় এড়াতে পারে না, যদি না যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হয়। এটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যদি হয় তাহলে কিন্তু এড়াতে পারে না। আর প্রকাশ্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভৃত্য কাজ করলে মনির দায় এড়াতে পারে। তো এগুলো এই যে সময় আর অনুমতি, যে এই যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা পুরোপুরিভাবেই মানে কেস ভিত্তিক, যে কেস টু কেস এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটার জন্য কোনো উপায় না, একটা কোনো নীতি নাও থাকতে পারে। যেমন যাত্রী না তোলার নির্দেশ থাকা সত্ত্বেও তোলা হলে এই ঘটনা জন্য মনির দায়ী নয়। এবার অনুমোদিত তৃতীয় পক্ষকে লিফট দেওয়া, এই যেটা এখনই হলো, এটা থেকে বেশ কিছু ইন্টারেস্টিং কয়েকটা মামলা রয়েছে, এগুলো আমরা দেখব। একটা হচ্ছে কনওয়ে বনাম এই জর্জের এই মামলাটা। এখানে কি হয়, যে কন্ডাক্টর ফার্ম কর্মচারীদের জন্য একটা লরি দিয়েছিল। হ্যাঁ, সেই কন্ট্রাক্ট ফার্মের যারা আর কি কর্মচারী ছিল তাদের জন্য এটা ছিল। এবার এখানে কিন্তু নির্দেশ ছিল যে ড্রাইভার অন্য কাউকে এখানে বহন করতে পারবে না, এটা একদম প্রকাশ্যভাবে নির্দেশ ছিল। ড্রাইভার কি করে, এক বাইরের শ্রমিককে লিফট দেন এবং দুর্ঘটনা ঘটায়। তখন কি হয়, যে এটা চাকরির পরিধির বাইরে হয়, নিয়োগকর্তা কিন্তু এখানে দায়ী নয়। প্রেমবতীর কেসটা, প্রেমবতী বনাম রাজস্থান রাজ্য, এটা কি হয়, যে ড্রাইভার ওয়ার্কশপ থেকে জিপ নিয়ে গ্যারেজে না গিয়ে ঘুরতে বেরোয় যায়। তো এইটা কি হচ্ছে, যে জিপটা কিন্তু ও গ্যারেজে নিয়ে গিয়েছিল, ওয়ার্কশপে জিপটা নিয়ে যাওয়ার পর কি হয়, যে ও ওখান থেকে জিপটাকে সারিয়ে নিয়ে তারপরে ঘুরতে বেরিয়ে যায়। মাঝপথে কি হয়, কয়েকজন বাইরের লোককে লিফট দেয়, আর এরপরে দুর্ঘটনা ঘটে এবং গুরুতর আঘাত এবং মৃত্যুও হয়। এক্ষেত্রে কি হয়, যে আদালত কি রায় দেয়, যে জিপটা আনা চাকরির পরিধিতে ছিল, কিন্তু ভ্রমণ এবং লিফট দেওয়াটা এটা চাকরির বাইরে হয়ে গেল, সেই জন্য এখানে সরকার দায়ী নয়। লিফট দেওয়া তৃতীয় পক্ষকে আদালত ট্রেসপাসার হিসাবে দেখলো। এই যে যারা তৃতীয় পক্ষ, যারা আর কি লিফট নিল ওখানে, তাদেরকে কিন্তু ওরা ট্রেসপাসার হিসাবে দেখলো, এই জন্য নিয়োগকর্তা দায়মুক্ত। এবার হচ্ছে ন্যায্য কারণ সহ লিফট দেওয়া। এবার কিছু কিছু ক্ষেত্রে থাকে, যে এটা দেখতে হবে যে হয়তো প্রকাশ্যভাবে এক্সপ্রেসলি কিছু বলা নেই, কিন্তু এটা পরিস্থিতি একটু অন্যরকম হওয়াতে সেখানে হয়তো লিফট দেওয়া নেওয়া হয়েছে, তখন সেক্ষেত্রে কি হবে। যেমন একটা কোম্পানির ম্যানেজার ছিল, সে একটা ব্যবসায়িক কাজে, মানে কোম্পানিরই কাজে গাড়ি চালাচ্ছিলেন।
তিনি একজন অন্য কর্মচারীকে লিভ দেন, এরপরে দুর্ঘটনা ঘটে এবং কর্মচারী মারা যায়। তখন কি হয় যে তখন এই ম্যানেজারের কাছে এই যে যে লিফট নিয়ে যে মারা গেল, তখন কি হয় তার স্ত্রী তখন এই কোম্পানির এগেনস্টে এসে একটা মামলা দায়ের করে। তখন কোম্পানি বলে যে ম্যানেজারের কোনো, এটা ম্যানেজার নিজের থেকে করেছে, এটার জন্য কোম্পানি দায়ী হবে না। কিন্তু এক্ষেত্রে কোর্ট কি বলে, যে কোর্ট বলে যে ম্যানেজারের কাছে অন্য কর্মচারী লিভ দেওয়া অন্তর্নিহিত কর্তৃত্ব ছিল। এই যে এবার এই অন্তর্নিহিত বা অ্যাপারেন্ট অথরিটি যেটাকে বলে, আমি এটা একটু বোঝাবো যে অন্তর্নিহিত কর্তৃত্ব ছিল, তাই কাজের পরিধির মধ্যেই গণ্য হয় এবং নিয়োগকর্তা দায়ী হয়। এবার অন্তর্নিহিত কর্তৃত্ব কি, মানে এটা আর কি কোম্পানি বলতে চাইছে যে ম্যানেজারের এটা কোনো কাজের মধ্যে ছিল না, কাজের পরিধির মধ্যে ছিল না কাউকে লিভ দেওয়া, কিন্তু এটা ম্যানেজার দিয়ে ফেলে। এটাকে বলে যে কোর্ট বলে যে অন্তর্নিহিত কর্তৃত্ব কি হলো, যে কোনো এজেন্টের কাছ থেকে বাস্তব ক্ষমতা না থাকলেও যদি তৃতীয় পক্ষ যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করে যে এজেন্টের কাছে সেই ক্ষমতা আছে, তবে এজেন্টের কার্যকলাপের জন্য প্রিন্সিপাল বাধ্য থাকবেন। কারণ এখানে কিন্তু ওই যে যখন ও লিফটটা নিয়েছিল তখন মনে হয়েছিল যে তার যে এই তো ম্যানেজারই, আমারই ম্যানেজার, এ বলছে আমাকে যে নিয়ে যাবে, লিফট দেবে, তো সেই অনুযায়ী সে গাড়িতে চড়ে বসে, তারপরে এই দুর্ঘটনা ঘটে। এই বিশ্বাস সৃষ্টি হয় প্রিন্সিপালের কথা, আচরণ এবং কর্মকাণ্ড থেকে, কারণ এই তো ম্যানেজার, তো সেই ক্ষেত্রে ও উঠে বসে। প্রিন্সিপাল পরে অস্বীকার করতে পারবেন না যে এজেন্টের সেই ক্ষমতা ছিল না। কারণ তৃতীয় পক্ষ প্রিন্সিপালের তৈরি করা দেখানো কর্তৃত্বের উপর ভরসা করেই কাজটা করেছেন। তো এটা আর কি এই কেসটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ইম্পর্টেন্ট হলো নিয়োগকর্তার স্বাধীন ঠিকাদার, মানে এমপ্লয়ার আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরদের জন্য। এটা সাধারণ নিয়ম কি যে ঠিকাদারদের অপকর্মের জন্য নিয়োগকর্তা দায়ী নন, কিন্তু স্বাধীন ঠিকাদার যারা আছে কাজের পদ্ধতির উপর নিয়োগকর্তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। কাজের যে পদ্ধতি আছে তার উপর নিয়ন্ত্রণ থাকে না। এই কেসটা হলো বি গোবিন্দরাজুলু। এই কেসটা, এটাতে কি হয় যে লরির যে মালিক মেরামতের জন্য লরি ওয়ার্কশপে দেয়। এবার কি হয় যে ওয়ার্কশপের কর্মচারী লরি চালানোর সময় দুর্ঘটনা ঘটে। হাইকোর্ট এখানে কি বলে যে মালিক দায়ী নন, কারণ ওয়ার্কশপ ছিল স্বাধীন ঠিকাদার। এর সঙ্গে তো এখানে ও তো দিয়েছিল লরিটা শুধু সারাতে, ও ওখানে যদি ওয়ার্কশপের কেউ যদি ওই লরি চালিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এ দায়ী হবে না, কারণ এখানে কিন্তু কোনো মাস্টার সার্ভেন্ট মনিবৃত্তের কিন্তু রিলেশন নাই। এই দেবেন্দ্র সিং ট্রাক মেরামতের জন্য ওয়ার্কশপে দেওয়া হয়। ওয়ার্কশপের মালিক কি করে, ট্রাক চালানোর সময় দুর্ঘটনায় এক সাইকেল আরোহীকে আহত করেন। এখানে কি হয় যে ওয়ার্কশপের মালিক স্বাধীন ঠিকাদার, তাই ট্রাক মালিককে দায়ী করা যাবে না। এটাও একই ব্যাপার হয়ে যায়। কিন্তু এগুলোতে কিছু আবার ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কি হয় যে আনলফুল অ্যাক্ট, অন্যায় কাজের জন্য দায়িত্ব। ঠিকাদারকে যে কাজ দেওয়া হয়েছে তা আইন বহির্ভূত হয়, তবে কিন্তু নিয়োগকর্তাই দায়ী। যেমন রাস্তা খোঁড়ার সময় ঠিকাদারের অবহেলায় কেউ আহত হলে এটা কোম্পানি দায়ী হয়ে যায়। নির্দিষ্ট দায়িত্ব সম্পন্ন কাজের অবহেলা, যে নিয়োগকর্তার উপরে আইনি দায়িত্ব থাকলে কাজটি ঠিকাদার করলেও অবহেলার জন্য নিয়োগকর্তা দায়ী থাকে। যেমন ব্রিজ নির্মাণে ঠিকাদারের গাফিলতিতে সেতু দুর্বল হলে কোম্পানি দায়ী হয়ে যাবে। মানে এই যে আমাদের যে এত রকমের কনস্ট্রাকশন হয়, এই কনস্ট্রাকশনগুলো কি করে, ঠিকাদারদের দিয়ে করায়, কিন্তু এইগুলো কনস্ট্রাকশনগুলো কি হয় যে কোনো একটা কোম্পানি নেয়, সে এইখানে যদি আমাদের রাস্তাঘাট যেটা হয়, কোনো ব্রিজ, তাদের যদি কোনো রকমের ক্ষতি হয়, সেটার জন্য কিন্তু ওই ঠিকাদারের কাছে কিন্তু যাওয়া হবে না, যাবে কিন্তু ওই কোম্পানির কাছে যে এটার জন্য টেন্ডার নিয়েছিল।
তার আন্ডারে এই সমস্ত ঠিকাদাররা কাজ করেছে। এবার নিবারক ব্যবস্থার অভাবজনিত ক্ষতি, যে যথাযথ সতর্কতা না নিলে ক্ষতির সম্ভাবনা থাকে, এই সমস্ত ক্ষেত্রে নিয়োগকারী দায়ী হতে পারেন। যেমন মাটি সরানোর ফলে প্রতিবেশীর বাড়ির ক্ষতি, ঠিকাদার দায়ী হলেও নিয়োগকর্তা কিন্তু দায়ী থাকবেন, কারণ এটা কিন্তু এক্ষেত্রে সেই আর কি দিয়েছে এই ঠিকাদারকে কাজ। সম্পদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি নিয়োগকারী ব্যক্তিগতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে তবে দায় এড়াতে পারবেন না। এটাও একটা জিনিস, এটাও ব্যতিক্রম। আরেকটা হচ্ছে কঠোর দায়িত্ব বা স্ট্রিক্ট লায়াবিলিটি। ওই যে আমরা রেল্যান্ড ভার্সেস ফ্লেচার কেসটা দেখলাম, সেই রেল্যান্ড ভার্সেস ফ্লেচার কেসে কি হয়েছে, ওই যে রিজার্ভারটা যে বানিয়েছিল, যার ফলে যার থেকে জল বেরিয়ে গিয়ে ওই যে ওর যে খনি ছিল, কয়লার খনি ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে কি হয়, এটা স্বাধীন ঠিকাদার হলেও দায় এড়াতে পারবেন না নিয়োগকর্তা। গার্জেন আর ওয়ার্ড, যে অভিভাবক আর প্রতিপাল্য, এতে কি হয় যে নাবালক, পোষ্য, প্রতিপাল্য এরা যদি অভিভাবকের তত্ত্বাবধানে থাকে তবে তাদের দ্বারা সংগঠিতের জন্য কিন্তু অভিভাবক ব্যক্তিগতভাবে দায়ী হবেন না, কিন্তু এটা ওটার কিন্তু অনেক ক্ষেত্রে দায় নিতে হতে পারে যদি সে দেখানো যায় যে এই ক্ষেত্রে যা হলো সেটা কিন্তু মানে এই নাবালক বা যে প্রতিপাল্য আছে তার জন্য তার কোনো রকমের একটা অন্য কারো একটা ক্ষতি হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু ক্ষতিপূরণ কিন্তু ওই অভিভাবককেই দিতে হবে। কেউ যদি নাবালকের ক্ষতি সাধন করে তাহলে কিন্তু অভিভাবক ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন। আর নাবালক চুক্তি সম্পাদন আইনগত অযোগ্য হলেও তার স্বার্থে অভিভাবক চুক্তি সম্পাদন করতে পারেন। এটা যে কোনো একটা কারণ নাবালক তো আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট আছে সেতে কিন্তু নাবালকের চুক্তিটা কিন্তু এটা ভয়েড বলা হয়। তো সেক্ষেত্রে কি হয়, তাদের স্বার্থে অভিভাবক কিন্তু চুক্তি সম্পাদন করতে পারেন। আর এই চুক্তি অবশ্য নাবালকের স্বার্থের অনুকূল হতে হবে, আইনগত স্বার্থ রক্ষার উদ্দেশ্যেও চুক্তি করা যেতে পারে। এবার আমরা দেখছি যে রাষ্ট্রীয় কর্মচারীর কর্তৃত্ব সংগঠিত অর্থের ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব, যে অনেক ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা মামলা দেখলামই, যে সরকারি হাসপাতাল আরও যেখানে সরকারি কর্মচারীরা যুক্ত আছে, যেমন ওই যে কতগুলো অ্যাক্সিডেন্টের কেসেও আমরা দেখলাম। সেখানে এটাকে আরেকবার করে আমি এখানে ভালো করে বোঝাতে চাই যে অনেক সময় ভাইকারিয়াস লায়াবিলিটি অফ দ্য স্টেট, এখানে কি হয়, রাষ্ট্রের কর্মচারীরা, কারণ এই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে স্টেট লায়াবল হয় না, কোন ক্ষেত্রে হয় না সেটা আমরা দেখব। যেমন রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের পক্ষে কাজ করে থাকেন, তাই তারা যদি চাকরিরত অবস্থায় কোনো টর্ট করেন বা অন্যায় কাজ করেন তাহলে কিন্তু রাষ্ট্রের স্বার্থে হয়ে থাকে, রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে। এই জাতীয়কে কি বলা হয়, যে ভাইকারিয়াস লায়াবিলিটি অফ দ্য স্টেট, এই সমস্ত দায়কে। আর এর মাধ্যমে কি হয়, ব্যক্তি ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা হবে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধেই মামলা হবে। আচ্ছা, এটার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, যে ব্রিটিশ আইনের অধীনে এমন একটা সময় ছিল যে রাজার বিরুদ্ধে ব্রিটিশ আইনে এক সময় রাজার বিরুদ্ধে মামলা করা যেত না, দ্য কিং ক্যান ডু নো রং। তবে ক্রাউন প্রসিডিংস অ্যাক্ট 1947 আসে এবং এটা হওয়ার পর কিন্তু রাষ্ট্রীয় কর্মচারীদের টর্টের জন্য রাজা বা রানীর বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়। কিছু ব্যতিক্রম আছে, সেটা ছিল এটা কিন্তু একটা নতুন সংযোজন হয় ব্রিটিশ আইনে। এবার ওখানে যেমন এই যে 1947 যেরকম একটা আইন আছে, সেরকম আজও ভারতে সেরকম কোনো আইন হয়নি। তবে কি হয়, যে এই আইনের পরিপ্রেক্ষিতে ভারতের সংবিধানেও কিন্তু রাষ্ট্রীয় দায়বদ্ধতার ধারণা গৃহীত হয়। এটা কি হয়, যে আমাদের যে সংবিধানে অনুচ্ছেদ 300 আছে সেটা কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতার অবস্থান নির্ধারণ করে। যেমন ভারত সরকার ও রাজ্য সরকার, এখানে কি হয়, জুরিস্টিক পার্সন হয়।
মানে আইনি সত্তা একটা আছে, তারা মামলা করতে পারে এবং তাদের বিরুদ্ধেও মামলা করা যেতে পারে। তবে কোন পরিস্থিতিতে মামলা করা যাবে তা পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। সংবিধান কার্যকর হওয়ার আগেই অবস্থায় বজায় রয়েছে, যদিও সংসদ এবং রাজ্য বিধানসভা চাইলে আইন পরিবর্তন করতে পারে, মানে এরকম একটা আইন আনতেই পারে। কিন্তু সেরকম হয়নি, যে আগেও এরকম ছিল যে যেটা যে কিছু কিছু ক্ষেত্রে আর কি রাজ্য বা রাষ্ট্র যে হ্যাঁ দায় হতো, এখনো ওরকম ভাবে হয়ে যায়। এখানে এটা খুব বিখ্যাত মামলা আছে, সেটা হচ্ছে পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল স্টিম নেভিগেশন কোম্পানি। এই ক্ষেত্রে কি হয় যে বাদী কর্মচারী ঘোড়ার গাড়িতে চড়ে ডকইয়ার্ডে পার হচ্ছিলেন, যেটা আর কি সরকারি সম্পত্তি। এবার বাদী পক্ষের কর্মচারীরা কি হয় যে অবহেলায় একটা ভারী লোহার টুকরো উপর থেকে ফেলে দেয়, ফলে ঘোড়াটা ভয় পেয়ে যায়। ঘোড়াটা ভয় পেয়ে হঠাৎ করে দৌড়াতে আরম্ভ করে এবং ওখান থেকে ঘোড়া থেকে তাতে কি হয়, এই যারা আর কি ঘোড়া চলছিল তারা তারাও ওখানে আহত হয় এবং ঘোড়াটাও এখানে আহত হয়ে যায়। তো বাদী কি করে যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করে। এক্ষেত্রে কি হয় যে আর তখন ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তখন আদালত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়ের প্রেক্ষিতে এই বিষয়টি বিশ্লেষণ করেন। এখানে কি করে যে আদালত এখানে দুটো জিনিস দেখে, একটা সার্বভৌম কার্য সফরেন ফাংশন, আর একটা হচ্ছে অসার্বভৌম কার্য নন সফরেন ফাংশন। এটা কিন্তু খুব এখানে জরুরি বোঝাটা, কারণ এই সমস্ত যে ভাইকারিয়াস লায়াবিলিটি অফ দ্য স্টেট, রাষ্ট্রের যে পদার্থ দেয় এটার ওপরই দাঁড়িয়ে আছে। এখানে কি করে যে কোনো যদি কার্য যদি সভরেন ফাংশন হয়, তখন কিন্তু ওখানে একটা ইমিউনিটি আছে বা সার্বভৌম দায় মুক্তি আছে। মানে সভরেন ফাংশন কাকে বলে, যে সমস্ত কাজকর্ম বা এই যে সার্বভৌম কার্য যেটাকে বলে, যে সমস্ত কাজকর্ম শুধুমাত্র রাষ্ট্রই করতে পারে, অন্য কেউ করতে পারে না, তাকে সভরেন ফাংশন বলা হয়। এবার ডকইয়ার্ড রক্ষণাবেক্ষণ এটা বলে যে এটা কিন্তু সভরেন ফাংশন নয়, এটা অন্য কেউ করতে পারে, তাই এটা অসার্বভৌম কার্য ধরা হয়ে থাকে এবং তার ফলে হচ্ছে সরকার দায়ী করা যায়। সংবিধানের পরবর্তী সময়ের কিছু মামলা আমরা দেখছি, যে একটা হচ্ছে এই বিদ্যাপতির মামলা। এখানে কি হয় যে বাদীর যে স্বামী সরকারি জিপের বেপরোয়া চালনায় নিহত হন। এখানে কি হয়েছে, জিপটি কালেক্টরের ব্যবহারের জন্য ছিল, ওটা ওয়ার্কশপ থেকে কালেক্টরের বাংলোতে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে রাজস্থান হাইকোর্ট কি বলে যে রাষ্ট্রকে দায়ী করে, কারণ এটা সাধারণ নিয়োগকর্তার মতোই দায় স্বীকার করে নেয়। এটার মধ্যে এটা বলে যে না, এটা কোনো সভরেন ফাংশন ছিল না, সার্বভৌম কার্য কিছু ছিল না। আর সুপ্রিম কোর্টও কিন্তু পরে এটা রাজস্থান হাইকোর্টের এটা সিদ্ধান্তকে সমর্থন করে, কারণ বলে যে এটা একটা ওয়েলফেয়ার স্টেট, আর শুধুমাত্র আইন শৃঙ্খলা নয়, শিল্প, পরিবহন, বাণিজ্য, নানা নন সভরেন অ্যাক্টে কিন্তু আমাদের রাষ্ট্র জড়িয়ে আছে। তাই কর্মচারীদের দায় থেকে রাষ্ট্র সম্পূর্ণ অব্যাহতি পেতে পারে না। এটা বলে যে না, এটা একটা নন সভরেন ফাংশন, এবং যেহেতু এটা নন সভরেন ফাংশন, তাই জন্য সভরেন ইমিউনিটি আমরা যেটা একটু আগেই দেখলাম, যেটা এই যে সার্বভৌম দায় মুক্তি, এটা কিন্তু ওদের থাকবে না। তো সেই জন্য এক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে। একটা খুবই বিতর্কিত মামলা সুপ্রিম কোর্ট আছে, সামনে আসে, এবং সুপ্রিম কোর্ট এটা যে জাজমেন্টটা দেয় সেটা যথেষ্টই বিতর্কের সৃষ্টি করেছে আজ অব্দি। সেটা হচ্ছে কস্তুরীলাল বনাম উত্তরপ্রদেশ রাজ্য। এটা 1965 সালের এটা মামলা। এখানে কি হয় যে এক ব্যবসায়ীকে, যার পুলিশ সন্দেহে আটক করে, তার কাছে প্রচুর সোনার রূপো আছে, ও স্মাগলিং করছে বলে এটা ধরে নিয়ে তাকে আটক করা হয়। এবার তাকে পুলিশ লকআপে পোড়া হয়। ও কিন্তু ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু কি হয় যে ও ওখান থেকে বেরিয়ে আসলো, ওর যে সোনার উপর যেগুলো ছিল সেগুলো কিন্তু মালখানায় জমা হয়ে যায়।
এবার কি হয় যে ওখানে একজন হেড কনস্টেবল ছিল, সে কি করে ওই সমস্ত সোনা গয়না নিয়ে ও পাকিস্তান পালিয়ে যায়। তো এখানে কি হয় যে বাদী যখন সোনা ফেরত চায় বা বলে যে আমাকে ক্ষতিপূরণ দাও, সুপ্রিম কোর্ট খুব আশ্চর্যজনকভাবে এটা বলে যে এক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ সরকার দায়ী নয়। কেন দায়ী নয়? কারণ বলছে যে এই যে এইটা যে পুলিশ কর্মকর্তা আইনগত ক্ষমতা প্রয়োগ করেছিলেন এবং প্রয়োগ করার ফলে কি হয়, এই যে মালখানায় যে সম্পত্তি রয়েছিল এইটা একটা সার্বভৌম কার্য, মানে সভরেন ফাংশন। যেহেতু এটা সভরেন ফাংশন সেই জন্য দায়মুক্ত, সভরেন ইমিউনিটি আছে। সেই জন্য বলা হয় যে এখানে কিন্তু কোনো রকম কোনো রকম এখানে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এইটা এইচ খোদওয়া বনাম মহারাষ্ট্র রাজ্য। এখানে কি হয় যে এক সরকারি হাসপাতালে এই যে স্টেরিলাইজেশন অপারেশন হয়, কিন্তু করতে গিয়ে যে রোগীর পেটে তুলো রেখে রেখে দেন, তার ফলে কি হয় যে রোগীর পেরিটোনাইটিস হয় এবং মৃত্যুর ঘটনা ঘটে। আদালত বলে যে এই যে হাসপাতাল পরিচালনা করা কোনো সার্বভৌম কাজ নয়, এটা অসার্বভৌম কাজ, নন সাভরেন ফাংশন। তাই জন্য কি হয়, রাষ্ট্রকে এরা ভাইকারিয়াসলি লায়েবল বলে ধরে নেয়। তারপর আরেকটা কেস আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ বনাম চিরঞ্জিলাল। এই ক্ষেত্রে কি হয় যে একটা ছাত্রদের মিছিল চলছিল, আর মিছিলটা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে কি হয়, পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ক্ষেত্রে কি হয়, ওই সময় না এই মিছিলের মধ্যে এই বাদীর লাউডস্পিকার সেটটা ব্যবহার করা হয়েছিল, সেই লাউডস্পিকার সেট ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন এখানে আদালত বলেন যে এই যে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দাঙ্গা দমন করা, এই দুটো যে আছে এটা একটা সার্বভৌম কাজ। যেহেতু এটা সার্বভৌম কাজ, সেই জন্য কি হয় যে এর জন্য যে ক্ষতি হলো সেটার জন্য কিন্তু রাষ্ট্র দায়ী নয়, সেই জন্য এখানে কোনো রকমের ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ওই যে সভরেন ইমিউনিটির কথা চলে আসে। আরেকটা কেস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে হরিয়ানা রাজ্য বনাম রামভাজ। এটা একজন স্কুটার চালক কি হয়, রাস্তার গর্তে পড়ে গুরুতর আহত হন। এবার যে পিডব্লিউডি যে রাস্তার মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ ছিল, সেটা কি হয়েছিল যে এটা তো তাদেরই উচিত ছিল এই সমস্ত জিনিসগুলো রাস্তাটা ঠিক করে দেখে রাখার জন্য। এর কি হয় যে প্রয়োজনে রাস্তার গর্ত বা মেরামতের স্থানে সতর্কীকরণের চিহ্ন বা লাল আলো দেওয়া উচিত ছিল, এটা পিডব্লিউডি কিছুই করেনি। আর যেহেতু এটা করেনি, তাহলে কি বলেন যে দায়িত্ব পালনে এটা অবহেলার কারণে রাষ্ট্র দায়ী থাকবে। এটাও কিন্তু বলে যে এটা কিন্তু আবার কোনো সভরেন ফাংশন বা সার্বভৌম কার্য নয়। যেহেতু এটা সার্বভৌম কার্য নয়, তাই জন্য কিন্তু এখানে রাষ্ট্রের দায় দায়িত্ব থাকবে। আমরা এক সময় বললাম যে ওই যে কস্তুরীলালের যে জাজমেন্টটা ছিল সেটা যথেষ্ট বিতর্কিত জাজমেন্ট, কিন্তু ওটা 5 জাজের বেঞ্চ ছিল। তাই জন্য কি হয় যে এখন ওইটাকে যদি ওভাররুল করতে হয়, তাহলে 5-এর চেয়ে বেশি জাজের একটা বেঞ্চ তৈরি করতে হবে। সেটা না করেও কি হয়েছে যে এইটা যদিও এখনও ওই নীতিটা বহাল আছে, কিন্তু বহু সিদ্ধান্তের এর প্রভাব সীমিত হয়ে গেছে। এটা কি করেছে, আদালত সরাসরি এই মামলাকে বাতিল না করেও এর থেকে বিচ্যুতি দেখিয়েছেন এবং অনেক ক্ষেত্রে কস্তুরীলাল অনুযায়ী রাজ্য যেখানে কস্তুরীলাল অনুযায়ী রাজ্য মুক্ত থাকতো, সেখানে রাজ্যকে দায়ী ধরা হয়েছে। অর্থাৎ সম্পত্তি এবং ব্যক্তিগত ক্ষতির জন্য রাজ্যকে রাষ্ট্র দায়ী হতে পারে। তো এটা আর কি এখন কি হয়েছে যে এতদিন ধরে এই কস্তুরীলালের কিন্তু গুরুত্বটা কমিয়ে দিয়েছে, কারণ এটা অনেক মামলায় এটা বলে দিয়েছে যে হ্যাঁ এই ক্ষেত্রে রাষ্ট্র দায়ী হবে, এবং সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট অনেক জাজমেন্টও দিয়েছে। আচ্ছা, এই যে সভরেন ইমিউনিটির কথা আমরা বললাম, মৌলিক অধিকার, যেমন এই যে সেবাস্টিয়ানের কেসটা কি হয় যে মণিপুর সেনা হেফাজতে 2
ব্যক্তি নিখোঁজ হয়ে যায়, তখন কিন্তু হেভিয়াস কর্পাস আদেশ দিলেও কিন্তু সেনা কর্তৃপক্ষ তাদের হাজির করতে ব্যর্থ হয়, এবং তখন হচ্ছে অনুমান করা হয় যে সেনা হেফাজতে তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর তাই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট তাদের স্ত্রীদের প্রত্যেককে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এরকম বলেনি যে এখানে একটা সভরেন ইমিউনিটি আছে, যদিও এটা কিন্তু সেনাবাহিনীর একটা ব্যাপারে এটা কিন্তু কেস ছিল, ওদের সম্পর্কিত কেস। কারণ এখানে কিন্তু মৌলিক অধিকারের কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা যে ওখানে ছিল না, মানে ওদের আর পাওয়া গেল না, এটা মৌলিক অধিকার। যে অনুচ্ছেদ 21-এ যেটা বলা আছে যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি নিয়ে, সেটা কিন্তু এখানে ক্ষুণ্ণ হয়েছে। তাই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা জাজমেন্ট দিল। এবার দেখা যাক যে এই যে অবৈধ আটক এবং ক্ষতিপূরণ, এক্ষেত্রে কি হয় যে রুদুল শাহের মামলাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা। এটা 1983 সালের সুপ্রিম কোর্টের রায় আসে এই মামলায়। এটা কি হয় যে 1968 সালে এটা খালাসপ্রাপ্ত হলেও রুদুল শাহকে 14 বছরের বেশি সময় জেলে রাখা হয়। অবৈধ আটক, পুনর্নির্বাসন, চিকিৎসা খরচা, ক্ষতিপূরণ দাবি করে হেভিয়াস কর্পাস পিটিশন দায়ের করা হয়, এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে বলে যে না, এর জন্য রাজ্য দায়ী। তাই জন্য কি হয় যে এটা 30,000 টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেয় এবং অতিরিক্ত 5,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। যে সুপ্রিম কোর্ট এতে স্পষ্ট করে দেয় যে ক্ষতিপূরণ দেওয়া হলেও রুদুল শাহ আলাদা করে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। এটা কিন্তু এটা কনস্টিটিউশনাল টর্ট যেটা আমরা বুঝি, সেটা আর কি আমরা আলোচনা করছি। এটা ছাড়াও কিন্তু অন্যান্য সিভিল কোর্টে গিয়ে কিন্তু আরও রুদুল শাহ কিন্তু অন্যান্য আলাদাভাবে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। আরেকটা হচ্ছে যে এই রামজান বনাম রাজস্থান রাজ্য, এতে কি হয়, 4 জন মহিলার উপর অ্যাসিড ছুড়ে দেয়। এর ক্ষেত্রে কি হয় যে এখানে কিন্তু ভুক্তভোগীদের কি হয়, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, এবং এটা হচ্ছে অনুচ্ছেদ 21 অনুযায়ী। তাহলে আদালত বলেন যে রাষ্ট্রের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ করা এবং অপরাধীকে শাস্তি দেওয়া। তো এই ক্ষেত্রে যখন হয়নি এটা, ভুক্তভোগীদের তাই জন্য কি হয়, তাদের যারা ভুক্তভোগী আছে তাদের এই যে অনুচ্ছেদ 21-এ যে মানব মর্যাদা সঙ্গে বেঁচে থাকার যে অধিকার আছে সেটা ক্ষুণ্ণ হয়েছে। তাই জন্য এখানে কিন্তু এটা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার রাজ্যের দায়িত্ব, এবং রাষ্ট্র এই দায়িত্ব থেকে ভুক্তভোগী এড়াতে পারে না। একটা খুব ইম্পর্টেন্ট কেস হচ্ছে চেয়ারম্যান রেলওয়ে বোর্ড বনাম চন্দ্রিমা দাস। এই কেসটা এই জন্যই ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে কিন্তু যে ভিকটিম যে এখানে আছে সে কিন্তু ভারতীয় না, বাংলাদেশি এক মহিলাকে কি হয় যে যাত্রী নিবাসে, হাওড়া স্টেশনের যে যাত্রী নিবাস আছে সেখানে রেল কর্মীরা এবং কিছু বাইরের লোকও ছিল, তারা এখানে গণধর্ষণ করে। এক্ষেত্রে কি হয় যে যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা যায়, তখন সুপ্রিম কোর্ট কিন্তু এখানে এই অনুচ্ছেদ 21-এর কথা বলে যে এটা কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য নয়, সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য। কারণ ওখানে যদি কেউ আর্টিকেল 21টা দেখে, তখন কি কথাটা লেখা আছে, পার্সন, এনি পার্সন। এই পার্সন যে আছে এটা কিন্তু সিটিজেন আর নন সিটিজেন দুজনেই কিন্তু এটার মধ্যে এসে যায়। তাই জন্য বলে যে এমনকি পর্যটকরাও জীবনের সুরক্ষার অধিকার ভোগ করেন। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা দিক যে এখানে একটা বিদেশিকেও তার মৌলিক অধিকার এর কথা বলা হয়, এবং এখানে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এক হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এখানেও কিন্তু এই সভরেন নন সভরেন কথাটা এসে যায়। এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে যে এই যে
যাত্রী নিবাসটা এটা কি একটা গেস্ট হাউস চালানো? তো বলছে এই যে যাত্রীর যে গেস্ট হাউস চালানো, এটা কিন্তু সার্বভৌম কার্য বলা যায় না, এটা অসার্বভৌম কার্য, মানে এটা যে কেউ অন্য কেউ করতে পারে। তো এখানে হতে পারে যে রেল চালানোটা সার্বভৌম কার্য, কিন্তু রেল চালানোর সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসগুলো, যেমন এই যে প্ল্যাটফর্মে অনেক কিছু বেচছে, এখানে এরকম গেস্ট হাউস করছি, এগুলো তো সাধারণ মানে ইকোনমিক অ্যাক্টিভিটি, এটাকে কিন্তু কোনো সময় হচ্ছে সার্বভৌম কার্য বলা যাবে না। সেজন্য এক্ষেত্রে বলা হয় যে না, এখানে সভরেন ইমিউনিটিও নেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে বলা হয় যে রাষ্ট্র ক্ষতিপূরণে দায়বদ্ধ। আর আরও একটা ব্যাপার যে এই কেসটা যখন সুপ্রিম কোর্ট বিবেচনা করছিল, তখন সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু যে হিউম্যান রাইটস জুরিসপ্রুডেন্স যেটা আমরা বলি, যে কিছু বিদেশি যে আমাদের হিউম্যান রাইটসের যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এর সঙ্গেও কিন্তু এদের একটা সামঞ্জস্য রক্ষা করে, যে দেখো এই সমস্ত যে অধিকারগুলো, এইগুলো এই সমস্ত হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টেও কিন্তু বলা আছে, এবং সেগুলো আমাদের এই যেহেতু ভারত এগুলোতে পার্টি, তাই এগুলো কিন্তু আমাদের দেশেও প্রযোজ্য হবে। তো এই কেসটা ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এটা একটা নতুন দিক দিয়ে দেয়। ভাইকারিয়াস লাইবিলিটি, যা পরার্থ দায় যে আমরা বলি, সেটা শুধুমাত্র ভারতীয় জনগণদের জন্য নয়, এমনকি বিদেশিদের জন্য এটা কিন্তু সুপ্রিম কোর্ট খুলে দেয়। তো এটা আমি আশা করি সবাই বুঝেছো। এই পুরো পরার্থ দায়ের উপরে যে আমি ইউনিটটা বললাম, এটাই আমাদের শেষ ইউনিট ছিল। আশা করি এটা তোমাদের পক্ষে কার্যকারী হবে। ধন্যবাদ।